তোমাদের জন্য কেপি কনস্টেবল, গ্রুপ ডি এবং সিডি এর জন্য যারা পরীক্ষা দেবে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট 20টি প্রশ্ন নিয়ে এসেছি। ঠিক আছে, প্রশ্নগুলো শুরু থেকে শেষ অবধি দেখো, জাস্ট কনসেপ্টগুলো দেখো। যারা নতুন আছো তারা জাস্ট 3 থেকে 4টে ভিডিও দেখো, অটোমেটিকলি বুঝতে পারবে যে আমাকে সাবস্ক্রাইব করার দরকার কি না। ঠিক আছে, এই জন্য আমার জাস্ট কনসেপ্টগুলো দেখো, আমি কোন কনসেপ্টে অঙ্কগুলো করে দিই, দেখা মাত্র অঙ্কের সমাধান করতে পারবে। ঠিক আছে, তো আজকে পার্ট 1-এ তোমাদেরকে স্বাগতম। ঠিক আছে, পার্ট 1 দিয়ে আজকে শুরু করলাম। অলরেডি 2-3টে ক্লাস হয়েছে, তারপর আজকে আমি পার্ট 1 থেকে শুরু করলাম। ঠিক আছে, ধরো এটা পার্ট 1-এর ক্লাস। হ্যাঁ, তো এখন থেকে এরকম কন্টিনিউ ভাবে এরকম থাকবে পার্ট 1, 2, 3। তো দেখো, প্রথম অঙ্কটায় কি বলেছে যে কোনো আসল 2 বছরে 10% চক্রবৃদ্ধি হারে সুদে এত টাকা হয় 2 বছরে। বুঝতে পারলে? তো এই অঙ্ক যে চক্রবৃদ্ধি সুদের হারে আমি যে ফ্র্যাকশনটা বলি, সবসময় বলে যে কি এই পার্সেন্টেজকে ফ্র্যাকশন করে ফেলো, দেখা মাত্রই সমাধান হয়ে যাবে। প্রতিটা ভিডিওতে আমার এই ফ্র্যাকশনে একটা অঙ্ক থাকেই। ঠিক আছে, 10%কে ফ্র্যাকশন করলে কত হয়? 10 আমরা জানি কত, 1/10। দেখো 10 কে 100, তাহলে 10 1/10। এর মানে কি দাঁড়াচ্ছে? 10 টাকা যদি আসল হয় 1 টাকা পাওয়া যায় কি সুদ। বুঝতে পারলে? 10 টাকা আসল হলে, তাহলে 10 টাকা যদি আসল হয় 1 টাকা সুদ মিলে সুদ আসল কত হবে? 11 টাকা হবে। তাহলে এটা আসলে কি সুদ আসল। বুঝতে পারলে? আর এটা আসলে কি আসল। এইবার বলেছে কি দেখো, যে এখানে চক্রবৃদ্ধি আর সুদে আর একটা কথা, তাহলে এই যে সবসময় বলে কি এই টাইমটাকে সবসময় এদের মাথার উপর, মানে এরকম স্কোয়ার করে দিয়ে দেয়। এখানে 3 থাকলে এখানে কিউ দিয়ে দিতাম, স্কোয়ারে তাই স্কোয়ার করে দিতাম। 10-এর স্কোয়ার করলে কত হয়? 100। আর এখানে 11 স্কোয়ার করলে কত হয়? 1 to 1। কিন্তু একটা জিনিস দেখো, এখানে সুদ আসল বলেছে 100, মানে কত? 1210। একটা জিনিস খেয়াল করো, 1210 এখান থেকে কিন্তু পুরোটাই সেম আছে, তার মানে পাশে একটা কি দেওয়া আছে? একটা শুধু শূন্য দেওয়া আছে। এখানেও একটা শূন্য দেওয়া আছে, এখানেও একটা শূন্য দিয়ে দাও, বাস। তাহলে কি হয়ে গেলো? সঠিক উত্তর হয়ে গেলো। তার মানে দেখো, যেই টাকাটা চলো 1210 টাকা হয়েছে, সেটাকে আসল কত ছিল তখন? 1000 টাকা। তাহলে সঠিক উত্তর এটা। অঙ্ক সমাধান করতে হবে না, জাস্ট এইভাবেই অঙ্ক সমাধান করবে। ঠিক আছে, দেখা মাত্র অঙ্ক হয়ে যাবে। এটাকে তোমার কোনো সূত্র ধরতে হবে না, এই জন্য বলছি শেষ পর্যন্ত অঙ্কটা দেখো। দুটি গোলকের আয়তনের ব্যাপার দেখো। এই যে অনেকে কি বলবে যে গোলকের তো সূত্র জানি না, অঙ্কটা 100% বেশিরভাগ স্টুডেন্ট এই সূত্র দেখেই মনে করবে কি যে স্কিপ করে যাবে। কিন্তু দেখো জাস্ট আমার কনসেপ্টগুলো দেখো, যে আমি কোন কনসেপ্টে করে দিই। আয়তন বললে আমি আগের একটা ভিডিও বলে দিছি যে কোন একটা কিছুর এ এর মান, আর দুটো গোলক যেহেতু সেম, তাহলে এটাও ধরো এ, এটাও ধরো সাপোজ এই ধরলাম আমি, দুটোরই কিউ আছে। আয়তন বললে সেটা কি থাকে? কিউতে। আর ক্ষেত্রফল মানে সেটা আসলে স্কোয়ার ফরম্যাটে থাকে। কোন ফরম্যাটে থাকে? স্কোয়ার। তার মানে আছে কিউতে, আর সেটাকে করতে বলেছে কিসে? স্কোয়ারে থাকে। অনেক সময় স্কোয়ারে থাকে, করতে বলে কিউতে। ঠিক আছে, যেটা বলবে সেই অনুযায়ী ফরম্যাটে করে দেবা। তাহলে দেখো, তার মানে এই যে এখানে যে সংখ্যাগুলো আছে 64 আর 125, এটা কোন ফরম্যাটে আছে? কিউ ফরম্যাটে আছে, কারণ আয়তনে আছে। তাহলে দেখো তো, কতর কিউ করলে 64 হয়, 4-এর কিউ করলে কত হয়? 64। এবং দেখো কতর কিউ করলে 125 হয়, আমরা জানি 5-এর কিউ কত? 125। তার মানে মেন বেসগুলো আমরা এগুলো কি বুঝতে পারলাম? এর মানে এখানে আছে 4, এখানে আছে কত? 5। এইবার এইটারই ক্ষেত্রফল আকার এসেছে। ক্ষেত্রফল মানে কি? যে এ স্কোয়ার, তাই তো? তাহলে ক্ষেত্রফল বলতে আমি কি বললাম? যে স্কোয়ার মানে হচ্ছে ক্ষেত্রফল, আর কিউ অনুপাত, সরি কি আয়তন মানে হচ্ছে কিউ, তাই তো? তাই স্কোয়ার তাহলে এখন করে দাও, সেই 4-এর উপর সেইগুলো স্কোয়ার করে দাও। এখানে আছে কত? 5, তাহলে 5-এর স্কোয়ার করে দাও। 4 স্কোয়ার করলে কত হয়? 16। আর 5-এর স্কোয়ার করলে 25। সঠিক উত্তর কোনটা হবে? এটা। কোনো সূত্র দরকার নেই, জাস্ট আমার কনসেপ্টগুলো দেখো। ঠিক আছে, এই যার একটা কথা, যদি না একটি ঘনক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয়, তাহলে আয়তন কত বৃদ্ধি পাবে? দেখো এইটার আমি একটা কনসেপ্ট বলে দেবো। শুধুমাত্র একটা না, দেখো এর থেকে 5টা 10টা যে কোনো প্রশ্ন সব একই নিয়মে করবা। কি কি বলতে পারে? যে ঘনক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, যদি বলে আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, যদি বলে বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, যে কোনো কিছুর এরকম বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাক, 20% বৃদ্ধি পাক, 12% বৃদ্ধি পাক। তার যদি আবার বলে যে যে এটা বাহুর দৈর্ঘ্য, এটার বাহুর দৈর্ঘ্য এত হলে, তাহলে আয়তন বৃদ্ধি পাক, ক্ষেত্রফল বৃদ্ধি পাক, যাই বৃদ্ধি পাক না কেন 100% এই একই নিয়মে করে দেবে। ঠিক আছে, আর একই নিয়ম এটা তো সবাই জানোই, ওই যে ওই সূত্রটা। ঠিক আছে, যেহেতু বৃদ্ধি পাওয়ার বলেছে, তাহলে প্লাস এ প্লাস বি। ঠিক আছে, মনে আছে তো? প্লাস এ প্লাস এ ইন্টু বি, এই নিয়মটা সবার মনে আছে? এ বি, 100 এখানে। ঠিক আছে, তো যে কোনো কিছুই বাহুর বৃদ্ধি পাক, সেটা আয়তক্ষেত্র হোক, বড় ক্ষেত্র হোক, ঠিক আছে, রম্বস হোক, যারই হোক, যদি কনসেপ্ট বলে এই কনসেপ্টে বলে দেবো। অনেকে বলবে যে কি হলো, এটা কিন্তু ঘনক্ষেত্রে, তাহলে কি একই কনসেপ্ট? হ্যাঁ, একই কনসেপ্টে হবে। ঠিক আছে, তাহলে দুটো যেহেতু বৃদ্ধি পায়, তাহলে বৃদ্ধি করো। আর 10 আর 10 দেখো, এটা সবাই একটা বাচ্চাদের মতন কোশ্চেন। 10 আর 10 বৃদ্ধি করলে তোমার 21% হয়। তো আমি করে দিচ্ছি, দেখো 10 প্লাস এখানে কত আছে? 10 প্লাস এর মানে এখানে আছে কত? এ বি বলতে কিন্তু এটাই ধরবা। ঠিক আছে, ওটাই এটাই বি। তাহলে এখানে আছে কত? 10 প্লাস। কেন এ বি এটাকে বি হয় জানো? জানো, কারণ এটা অনেক সময় থাকে কি যে প্রথমে 10% বৃদ্ধি পাইছে, পরে আবার 20% বৃদ্ধি পাইছে। ঠিক আছে, তাই তখন এটাকে এ ধরা হয়, আর এটাকে বি ধরা হয় 20%টাকে। ঠিক আছে, এই জন্য যেহেতু এটা একটাই 10% আকারে দুইবার বৃদ্ধি পাইছে, তাই কি করেছি, দুটোকে আমি এ আর বি আলাদা আলাদা করে ধরলাম। এখানে আছে কত? 10, নিজে আছে কত? 100। এই শূন্য এই শূন্য এই শূন্য 100। তাহলে এখানে 10 আর 10 দেখো 20 প্লাস 1-এর সাথে 1 গুণ করলে এখানে আছে 1, তাহলে 20 আর 1 কত? 21%।
10%, ঠিক আছে, 10 আর 10 এটা বললো। তাহলে এটা শুধুমাত্র ঘন ক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু না, ঠিক আছে, কোনো কিউবের ক্ষেত্রে না, এটা তোমার আয়ত ক্ষেত্রে হতে পারে, বড় ক্ষেত্রে হতে পারে, যাই বলে একই প্রসেসে করে দেবো। দেখো পুরো তারপরটা কি আছে, এ বি সি এর অনুপাত বর্তমান বয়সের যোগফল। একটু দেখো এই যে এই অঙ্কটা অনেকে কনফিউশন হয়ে যাবে। হ্যাঁ, দেখো অঙ্কটা পুরোভাবে দেখো, বর্তমান বয়সে মানে এখন তিনজনের মোট বয়স কত আছে, 90 বছর, কথাটা খেয়াল করবে। এবং 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এটা এটা দাঁড়ি, হ্যাঁ, 5 বছর আগে তাদের বয়স অনুপাত ছিল 1 2 3। আচ্ছা, একটা জিনিসটাকে এটা যদি তিনজনের এখন বয়স হয়, তাহলে তিনজনের 5 বছর আগে কত বয়স ছিল, তিনজনেরই 5 বছর করে, কিন্তু তাহলে তিনজনেরই যদি 5 বছর করে আগে হয়, তাহলে 3 বছর মানে 15 বছর কিন্তু এখানে, কারণ এটা কিন্তু যোগফল আছে, তাহলে তিনজনের মোট বয়স মানে 15 বছর কমবে কিন্তু। অনেকে ভাববা যে কি 5 মাইনাস করে দেবো, না কিন্তু 15, কারণ তিনজনের বয়স আছে, ঠিক আছে। তাই করলে কত হয়, 75 নাকি, হ্যাঁ 75, ঠিক আছে, 75 বাস হয়ে গেল। তার মানে তোমার 5 বছর আগে তিনজনের বয়স কত ছিল, 75 ছিল। তার 5 বছর পরে মানে কি, ওরও 5 বছর পরে, ওরও 5 বছর পরে, এর 5 বছর, এর জন্য 5 বছর পর পর করতে করতে কত হয়েছে, 15 হয়েছিল, তার সাথে যোগ করলে যে 90 হলো, ঠিক আছে। তাহলে 5 বছর আগে তিনজনের 75 বয়স ছিল। এইবার আর 5 বছর আগে তাদের অনুপাত ছিল কত, 3 আর 2 5, 3 আর 2 5, 5 আর 1 কত আছে, 6। তাহলে 5 বছর আগে অনুপাত কত ছিল, 6। তার মানে 6 এর ভ্যালু 75 আর এর ভ্যালু সি এর মান, সি এর মান কত আছে, এই যে 3, তাহলে 3 এর মান কত, 3 এর মান বের করে দাও। 3 দুগুণে কত আছে, 6। তার মানে 75 বাই আসছিল 2, 75 বাই 2 মানে কত, 70, 35 দুগুণে 70, 37, 37.5, ঠিক আছে। এভাবে জাস্ট অঙ্কগুলো করবে। পরেরগুলো দেখো, এখানে কি বলেছে যে একজন দোকানদার একটি জিনিসের দাম ধার্য মূল্য 20% বাড়িয়ে সেল করলো এবং, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ধার্য মূল্য 20% বাড়িয়ে সেল করলো এবং 10% ছাড় দিল, তার মোট লাভের পরিমাণ। দেখো এই অঙ্কগুলো কোনো জাস্ট শুধু কনসেপ্টগুলো দেখো আমার ভিডিওতে। ধরো সাপোজ একটা জিনিস উনি 100 টাকা চলে কিনেছিল, ধার্য মূল্য 20% বাড়িয়ে, 20% বাড়িয়ে মানে কি, সেটাকে ধরো ও বিক্রি করার ইচ্ছা কত, 120 টাকা। কেন, 20% মানে তো 100-র উপরই হয়, ঠিক আছে। তাহলে 100-র উপরে 100 কয় টাকা বিক্রি করার ইচ্ছা ছিল, 120 টাকা। এইবার বিক্রি করার সময় উনি এই 120 টাকা রেখেছে, তো এর মধ্যে আবার 10% ছাড় দিল। তাহলে দেখো তো 120 10% কত কত হয়, আমি বলেছি কি শেষের শুরু শূন্য কেটে দিলে পারে 120 শেষের 2 শূন্য করে 12 হয়, তাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 120 হলো 10%, 10/100, এই ডিউরেশন এই ডিউরেশন এই ডিউরেশন আসলে করলে কত হয়, 12 অক্ষে 12, তার 120 কত পার্সেন্ট, মানে 10%-এ 12 হয়। তার মানে দেখো 120 টাকার বেচার কথা ছিল, কিন্তু কয় টাকা বিক্রি করলো, 12 টাকা কমে বিক্রি করলো, তাই তো। তাহলে এর থেকে যদি 12 টাকা কমে বিক্রি করে, তাহলে দেখো তো কত টাকা থেকে, 108 টাকা। এই দেখো, তার মানে দেখেছো তুমি 100 টাকার জিনিস কয় টাকা বিক্রি করতে পারছো, 108 টাকা। তাহলে কয় টাকা বেশি বিক্রি করলে, 8 টাকা। এই 8 টাকায় মানে তো 8%, বলতে কেন, কারণ শতকরা বলতে 100 টাকারই 8 হয়, এই জন্য আমি সবসময় এখানে 100 ধরে করি, বুঝতে পারলে। তাহলে শতকরা কত পার্সেন্ট লাভ হলো, 8%, বুঝতে পারলে। পরেরটা দেখো, এখানে কি বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5, এটা বাচ্চাদের কোশ্চেন। দেখো ইজি অঙ্ক ভেবো না, আমি ইজি করে বোঝাচ্ছি তাই প্রতিটা অঙ্ক, ঠিক আছে, এই সবে অঙ্ক। আর পিআরবি একবার যেহেতু ডাব্লিউবিতে কঠিন প্রশ্ন দিয়েছে, আশা করি সামনে আর কঠিন প্রশ্ন দিবে না, শুধু পিআরবি না, ঠিক আছে। গ্রুপ ডি লেভেলের একটু হবে, এই জন্য এটা গ্রুপ ডি টাইপের দিয়ে সরে পুরো অঙ্কটা সেট আপ করা আছে। গ্রুপ ডি বলো, গ্রুপ সিডি বলো, বা পিআরবি, হ্যাঁ ঠিক আছে, যেটাই বলো সেই একই টাইপের কোশ্চেন হবে, এই জন্য পুরো ভিডিওটা সবাই দেখতে পারবে, ঠিক আছে। কোন টাইপের অঙ্ক কার আছে বলা যায় না। এই ডাব্লিউবিতে কিন্তু এবার সিজিএল মেন্সের প্রশ্ন এসছে কিন্তু, মনে রাখবে কথাটা। এই জন্য প্রশ্ন নিয়ে কোনো করবে না যে এটা এই প্রশ্ন এটা আসবে না, বা এটা ইজি হয়ে যাচ্ছে, বা এটা কঠিন হয়ে যাচ্ছে, এরকম কোনো প্রশ্ন করবে না, ঠিক আছে। তো সব টাইপের অঙ্কই থাকে, ঠিক আছে, একদম জেনুইন লেভেলেরও থাকে, হাই লেভেলেরও থাকে। তো এবার দেখো কী বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা, আচ্ছা ক্ষুদ্রতম মানে আমরা জানি কি লসাগু, ক্ষুদ্রতম মানে জানি কি লসাগু, বৃহত্তম বললে গসাগু, তাহলে এটা লসাগু করতে হবে। কিন্তু লসাগু করার পরে বলছে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। অবশিষ্ট যদি থাকতে হয়, তার মানে আগের থেকে 5 অ্যাড করে রাখতে হবে, তাহলে তো সে 5 অবশিষ্ট থাকতে পারবে। তাহলে আগে লসাগু করে 5 অ্যাড করে দাও, অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। দেখো লসাগু কত আছে, আচ্ছা লসাগুটা যে অনেকে একটু কম বোঝে, ঠিক আছে, তাদেরকে আমি বলে দিচ্ছি যে শর্ট ট্রিকে করার কেস। আমি সবসময় বলি যে এর মধ্যে থেকে সব থেকে বড় সংখ্যাটাকে ধরো, বড় সংখ্যাটা আছে 24, তাহলে 24-এর মধ্যে দেখো তো কি আছে, 4 6 কি আছে, 24 হয়। হ্যাঁ তুমি বলবে হয়, কেন 24 4 আর 6 আকারে লিখলাম, কারণ এখানে তখন আমাদের চোখ যাবে যে এখানে 18 আছে, 18-এর মধ্যে কি আছে, 3 আর 6 আছে, 3 আর 6, তাহলে দেখো অলরেডি একটা 6 নেওয়া হয়ে গেছে, তাহলে শুধুমাত্র 3 দিলেই হয়ে যাবে। এইবার দেখো 12-এর মধ্যে কি আছে, 3 আর 4 আছে, তাহলে দেখো 3 আর 4 আছে, দেখো 3 নেওয়া হয়ে গেলো, 4 নেওয়া হয়ে গেলো, তাহলে আর কি এক্সট্রা করে নিতে হবে, নেওয়ার দরকার নেই। তাহলে আর পাশে বসে কোনো লসাগু এক্সট্রা করে করতে হবে না। তাহলে লসাগু কত হবে এবার বলো, 4 4 24 আর 3 24 কত হচ্ছে 72, তাই তো। 320 72, আর 72-এর সাথে এই 7 কী করে রাখতে হবে বলেছি আমি, অ্যাড করে রাখতে হবে। তাহলে 72 + 7 কত হবে, 77, বুঝতে পারলে। এইভাবেই সমাধান করবে। এই যে একটা অঙ্ক দেখো, দেখে
100%-এর প্রায় 75% অঙ্ক স্টুডেন্ট স্কিপ করে দেবে, যে কি সাইন ট্যান থিটা সূত্র মনে থাকে না। এর বেস্ট একটা বলে দিই, দেখা মাত্র অঙ্ক হবে প্লাস। আমি একটা কথা বলে দিই জাস্ট, এর একটা যদি চাও তাহলে আমি একটা ত্রিকোণমিতির একটা মানে অঙ্ক নিয়ে আসবো, ঠিক আছে, ভিডিও নিয়ে আসবো। এই ট্যান সমান সমান কি হয় অনেকের মনে থাকে না, এটার জন্য বেস্ট 3টে সূত্র দেবো আমি, 3টে সূত্র হয়ে যাবে, শুধু ট্যান না 6টারই মনে থাকবে দেখা মাত্রই। আমার একটা মানে মুখস্থ করার সহজ পদ্ধতি আছে, যে টেরা লম্বা ভূত, ঠিক আছে, টেরা লম্বা আরটা আসলে কি আছে ভূত। এর মানে কি জানো, টেরা মানে আসলে ধরো ট্যান দিয়ে প্রকাশ করা হয়েছে, লম্বা মানে হচ্ছিল লম্ব, আর ভূত মানে হচ্ছিল কি ভূমি। তার মানে উপরটা হবে কি লম্ব আর নিচেরটা হবে কি ভূমি, এইটা। তারপর আরেকটা আছে কি সাইন, সাইনের সূত্র হচ্ছে কি, এর আগের ভিডিওটা একটা বুঝেছি আমি, সাগরের লবণ অনেক, ঠিক আছে, সাইন আসলে সাগর, লবণ মানে হচ্ছিল কি লম্ব, আর অনেক আসলে অতিভূত। এইভাবে 100% মনে রাখতে পারবে। জাস্ট আর একটা আছে ওটা বললাম না, ঠিক আছে, তো এটা বাদ দাও। তো এগুলো এখানে লাগতে পারে নাও লাগতে পারে, আগে দেখে নিই, কারণ এটা লাগবে না এই জন্য আমি অত বললাম না। কারণ কেন লাগবে না, কারণ যারা এইসব সূত্র একটু বেসিক জানে তারা এটা 100% জানে যে এটা কিন্তু থিটা, ঠিক আছে, ডলার সাইন না, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা সমান সমান 1 হয়। এটা সূত্র, তুমি যে কোনো মান বসাবে এখানে, সাইন স্কোয়ার কস স্কোয়ারের মান 100% টাইম কী হবে 1ই হবে, ঠিক আছে, এই সূত্রটা 1ই হবে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে, এটা এই জন্য এটা দেখতে হবে না, এটার মান আলাদা করে করতে হবে না, ঠিক আছে, যেটা করতে হবে আমি সেটা বুঝিয়ে দেবো যে এটা কী করে হবে, ঠিক আছে। তখন এটা দেখো যে ট্যানের মানে আমরা কি লম্ব বাই ভূমি, তখন 1 হবে লম্ব আর √3টা হবে আসলে কি ভূমি হয়ে যাবে, ঠিক আছে। তখন এই লম্ব আর ভূমি ধরে আমরা অতিভুজ পেয়ে যাবো, তখন যে কোনো কিছুর মান পেয়ে যাবো, কিন্তু এটার মান ওভাবে করতে যাওয়া দেখবা যে 1ই হবে, ঠিক আছে। এটা জেনে জেনে আর করলাম না। পরেরটা দেখো কি বলেছে, এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে, দেখো এই কনসেপ্টে স্রোতের বেগ চাক আর নৌকার বেগ চাক, যেটাই চাক, আমি কি বলেছি নৌকার বেগ চাইলে প্লাস করে 2 দিয়ে ভাগ, কি 2 দিয়ে ভাগ, স্পিড দুটো, এখানে কিন্তু স্পিড একটা দেওয়া না, এটা আসলে কি দেওয়া আছে, এটা আসলে দূরত্ব, এটা আসলে সময়, এটা দূরত্ব সময়, তাহলে দুটোর আগে স্পিড নির্ণয় করবা, ঠিক আছে, দুটো স্পিড নির্ণয় করবা, স্পিড দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে হচ্ছিল তোমার নৌকা পাই, আমরা কি পাই নৌকা। আর স্রোত পাই কি করে, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, কি করে বিয়োগ করে দেয়, প্রতিটা ভিডিও কিন্তু আমি এই কথাগুলো বলে যাচ্ছি, এই জন্য প্রতিটা ভিডিও, ঠিক আছে, ভালো করে দেখো, প্রতিটা দেখলেই বুঝতে পারবে যে সেম কনসেপ্টে আমি বলি, এমন না যে একটা ভিডিওতে এক কনসেপ্ট বললাম আর একটা ভিডিওতে আরেক কনসেপ্ট বললাম, ঠিক আছে। তাই দেখো অবশ্যই দুটোর তাহলে কী জানা লাগবে, স্পিড জানতে হবে। তাহলে দেখো 2 ঘন্টায় যদি 4 কিলোমিটার যায় প্রতিকূলে, তাহলে 1 ঘন্টায় কত যাবে, কারণ স্পিড সবসময় 1 ঘন্টা নির্ণয় করতে হয়, তাহলে 1 ঘন্টায় যাবে 2, 2 ঘন্টায় যদি 4 হয় 1 ঘন্টায় 2, এবং এখানে প্রতিকূল অনুকূল অবস্থায় কি বলেছে 2 ঘন্টায় যা 12 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যাবে কত 6, বাস হয়ে গেল। এবার কি বলেছে না কিসের বেগ, স্রোতের বেগ, স্রোতের বেগে আমি কি বলেছি বিয়োগ করে 2 দিয়ে ভাগ। এখন একটা কথা, 2 এর থেকে 6 বিয়োগ করবে না, তাহলে এক কাজ করো, তাহলে 6 থেকে 2 বিয়োগ করো, কারণ মেন হচ্ছিল ডিফারেন্সটা, ঠিক আছে। তাহলে এটা 2 ভাগ করো, তাহলে 4 এর সাথে, হ্যাঁ 4 এর সাথে 2 ভাগ করলে কত হয় 2 হয়, অপশন নম্বর এই যে এটা, বুঝতে পারলে। আর যদি এখানে বলতে নৌকার বেগ কত, তাহলে এটা যোগ করে দিতাম, যোগ করলে কত হতো 6 2 8, 8 এর সাথে 2 ভাগ করলে কত হতো 4, তাহলে অপশন কিন্তু এটা হতো, বুঝতে পারতে। এখানে স্রোত বলেছে তাই আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। তাহলে এটা কিন্তু স্রোত বলেছে তাই কি বলবো এখানে মাইনাস করে 2 দিয়ে ভাগ, বুঝতে পারলে। পরেরটা দেখো, কত কত বছরে 10 বছরে সুদে আসলে, এই যে অঙ্কগুলো দেখো, জাস্ট অঙ্ক প্রসেসটা দেখো, 10%, তার মানে আনের মান অলরেডি আমরা পেয়ে গেলাম 10 বছর, এবং আসলটাই যেখানে ক্যান্সেল করবে, সুদে কোনো আসল, এই যে আসল, তাহলে আসলটা যদি পি হয়, সুদে আসলে দ্বিগুণ হবে, সুদ এবং আসল মিলে কত হয়ে যাবে 2p হয়ে যাবে, তার মানে এটা কিন্তু সুদ আসল, কথাগুলো মনে করবা যে সুদ আসল, আর এটা আসলে কিছু আছে শুধু আসল, বুঝতে পারলে। তার মানে একটা জিনিস দেখো, আসল যদি তোমার পি টাকা হয়, সুদ আসল যদি 2p টাকা হয়, মানে দুটো পি হয়, তাহলে আর বাকি দেখো এই যে এই সুদ আসল থেকে যদি আসল বাদ দেওয়া হয় তাহলে কি থাকে সুদ থাকে, তাহলে সুদ দেখো 2p থেকে যদি একটা পি বাদ দেয় তাহলে সুদও কয় টাকা হবে পি টাকা হবে, বুঝতে পারলে। এইভাবে মুখে মুখে ধরে নেবা, তাহলে এবার নির্ণয় করে দাও, তাহলে সুদ কত দাঁড়ালো পি, তার মানে আমরা জানি কি পি আর টি, আই সমান সমান পি আর টি বাই 100, তাহলে আয়ের জায়গায় আমরা পি দিতেই পারি, কারণ আই সুদ হচ্ছিল আই আর আই সমান সমান পি বের করে নিলাম, কি করে বের করলাম বুঝতেই পারছো যে সুদ আসলে দ্বিগুণ হলো, তাহলে আর এক আসল যদি একটা পি বাদ দিয়ে তাহলে আর একটা সুদ থাকে, তাহলে পি আর এখানে পি আর টি, পি কে তো আমি পি ধরেছি, পি আর আছে কত 10, আর টাইম আছে কত, টাইমটাই জানতে চাইছে, টাইম এখানে কি দিলাম টাইম রেখে দিলাম, আর নিচে দিতে হয় কত 100, বাস কাটাকাটি করা হয়ে যাবে। বুঝতে পারলে যে কি করে আমি পি ধরলাম, কারণ সুদ হলো দুপি যদি হয় তাহলে কি করে হলো। আচ্ছা ওটা বড় কথা না, এবার হচ্ছিল তোমার এই শূন্য কেটে দাও, এই পিতে কেটে দাও, তাহলে দেখো এখানে টি সমান, এটার নিচে 1 আছে, তো টির সাথে 1 গুণ করলে টি হবে, আর এই 10-এর সাথে এখানকার 1 গুণ করলে 10ই হবে, তাহলে কত বছর 10 বছর, ঠিক আছে। এইবার একটা জিনিস দেখো কি বলেছে, এ বি সি এর অনুপাত আসলে এত,
কি অনুপাতে পুঁজি বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। 4 মাস পর তার পুঁজির 50% তুলে নেয়। বছর শেষে তাদের লভ্যাংশ হতো। দেখো এই যে টাকা অনুপাতে দিয়েছে ওরা, এই টাকা অনুপাতে লভ্যাংশ পেত, কিন্তু যদি এই যে 4 মাস পরে ব্যবসাটা না তুলে নিত, ঠিক আছে, তুলে নেওয়ার জন্য এখন কি হয়ে গেল, মানে ব্যবসাটার এই অনুপাতটা আর এইরকম থাকবে না, ওটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি করে চেঞ্জ হবে দেখো তো। আচ্ছা সাপোজ ধরো আমি এ 1 টাকায় ছিল আর ও 2 টাকায় ছিল, ও 3 টাকায় ছিল, কিন্তু একটা জিনিস দেখো, এই বি আর সি ওরা কিন্তু 12 মাসে কেটেছে, কিন্তু এ আর করলো 4 মাস পরে 50% তুললো, তার মানে আর বাকি 50% কিন্তু রয়ে গেছে। তার মানে ধরো সাপোজ যদি ওরা দুজনে যদি 2 টাকা হয়, সাপোজ এ যদি 2 টাকা হয়, 1 টাকা হচ্ছিল তুলে নিয়ে নিল, ঠিক আছে, 1 টাকা তুলে নিলে আর বাকি কয় টাকা থাকে, 1 টাকা থাকে, ঠিক আছে। তাহলে সেই 1 টাকা থাকবে, তাহলে প্রথম যে 1 টাকা ছিল সেই 1 টাকা কিন্তু 4 মাস ছিল, আর পরে যে 1 টাকা আছে সেটা বাকি কয় মাস থাকে, আর 8 মাস হলো। বুঝতে পারলো? তার জন্য এইবার দেখো কনসেপ্টগুলো যদি বুঝে যাও, তাহলে এবার অঙ্কটা দেখো। এবার অঙ্কটা কি বলেছে, তাহলে বলো ধরো আমি 1 টাকায় আছে, এই 1 টাকা প্রথমে কয় মাস কাটছে, 4 মাস কাটছে, প্লাস এই বাকি যে হাফ টাকা, একের হাফ কত আছে, একের হাফ, কারণ ওই যে 50% মানে কত, হাফ, একের হাফ করলে কত হয়, 0.5 হয়, ঠিক আছে। তাহলে 0.5 কেটেছে কয় মাস বলো তো, 0.5 হয় কয় মাস কেটেছে, কারণ আর 8 থাকলে আর 8 মাস থাকে, তাহলে 8 মাস কেটেছে। বুঝতে পারলে? এবার বি আর সিটটা বের করে দাও, তার 1 মিনিট। এবার বি আছে কত বলো, বি আছে আসলে 2 টাকা, তাহলে 2 কেটেছে কয় মাস, 12 মাস, তাই 12 দিয়ে গুণ দিলাম। আর সি কেটেছে 3 টাকা, 3 কেটেছে কয় মাস, 12 মাস, সেটাও 12 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। তাহলে ওই ধরো 1 মিনিট, তাহলে এবারে এটা রেশিওটা করে ফেলো, বাস অঙ্ক হয়ে যাবে। রেশিও করলে কত হয়, 12 দুগুণে 24, গুণ করলে করো, না করলে করার দরকার, তাও 10 করে দিচ্ছি, দাও 12 দুগুণে কত আছে 24, আর 3 বারং কত আছে 36। আর এইখানে দেখো যোগ বিয়োগ করলে কত হয়, 4 অক্ষে কত আছে 4 হবে, প্লাস আচ্ছা 0.5 করে যদি 8টা করা হয় না, কারণ 0.5-এর 2টো করলে 1 টাকা হয়, তাহলে 8টা করলে কত হবে, 2টো করলে যদি দেখো 8টা করলে কত হবে, 4 টাকাই হবে। তাহলে 4 আছে, মূলত এখানে 16 আছে, ঠিক আছে। তাহলে এবার এটা ভাগ করা যায় তো মনে হয়, হ্যাঁ 4 4 16, হ্যাঁ 4 দিয়ে যায়, 4 4 16, 4 6 24, আর 4 9 36, এই 4 6 24, ঠিক আছে। তাহলে 4 9 6, কুছ তো গর্ব, এখানে 4 হবে, হ্যাঁ এটা 4 9 6, অপশন নাম্বার এটা। বলো বুঝেছো কিনা, ঠিক আছে। পরেরটা দেখো, 4টি ক্রমিক সংখ্যার কি 4টি ক্রমিক জোড় সংখ্যার গড়। ক্রমিক মানে বুঝতে পারছো তো, পরপর। ধরো সাপোজ একটা সংখ্যা যদি 2 হয়, পরের জোড় সংখ্যাটা কত আসবে, 4 হবে, পরের জোড় সংখ্যাটা আসবে 6, হ্যাঁ। তার মানে একটা জিনিস দেখো, এখানে 2 এর সাথে 2 যোগ করলে হচ্ছে হলো কি পরের সংখ্যাটা পেয়ে যাচ্ছি, মানে 2 বলতে চার সাপোজ এটা এক্স হয়, এক্সের সাথে পরেরটা যোগ করলে, আবার এক্সের সাথে 4 যোগ করলে, দেখো এক্সের সাথে 4 যোগ করলে এই যে তারপরটা পেয়েছি, বা এর সাথে 2 2 2 2 করে যোগ করার দরকার নেই, একবারে 2 4, তারপর এক্সের সাথে 6 এরকম করে যোগ করে দাও, যাতে সহজ হয়ে যায়, ঠিক আছে। 2 4 6 8 এরকম করে প্রথমটার সাথে যোগ করে দাও, দেখবা যে পরের ক্রমিক সংখ্যাগুলো পেয়ে যাবে। এইবার বলেছে যে 4টি ক্রমিক জোড় সংখ্যার গড় হচ্ছে এত, তাহলে প্রথমটা যদি এক্স হয়, পরেরটা আমি একটা কি বললাম, এক্স প্লাস 2 হবে, ঠিক আছে। তারপরটা কত হবে, এক্স প্লাস 4 হবে, কারণ 2 2 করে এর সাথে আবার 2 যোগ করলে, দেখো 2 এর সাথে আবার 2 যোগ করলে তো এক্স প্লাস 4ই হবে, আবার এটার সাথে আরও 2 যোগ করলে কত হবে, এক্স প্লাস 6 হবে, বা 4টে হয়ে গেল। কিন্তু কেসটা এখানেই খতম। কি করে, এদের গড় বলেছে, কিন্তু এখানে এটা কিন্তু মোট না, এটা কিন্তু আমাদের মোট বেরোচ্ছে। আচ্ছা গড় যদি 27 হয়, তাহলে 4 জনের মোট কত হবে, 4টে সংখ্যার 27 দুগুণে কত আছে 54, 54 দুগুণে কত হবে 108, তার মানে কত আছে 108 আছে, ঠিক আছে। কারণ 4 দিয়ে গুণ করলে 4টে সংখ্যা আছে, কি হলো দাঁড়াও 108। এবার দেখো তো 1 2 2 আর 1 কত আছে 3, 3 আর 1 4, তাহলে এই 4x সমান সমান 108 দিলাম না, এখনো খেলা আছে। দেখো এখানে 4 আর 2 কত আছে 6, 6 হচ্ছে কত আছে 12, তাহলে এই পাশে প্লাস বার, এই পাশে এসে একবারে মাইনাস বার করে দেবো, আলাদা কোনো লাইন দরকার নেই। তাহলে x সমান সমান x গুণ আছে, আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে গেল। আর এই দুটো যোগ করলে কত হয়, দেখো তো 12 থেকে 48 কত থাকে তোমার 96, তাই তো, হ্যাঁ 19, হ্যাঁ 96। তাহলে এটা কাটলে 5 24 কত, 4 24 96, 4 4 24, তাহলে 24, 24 দিয়ে নাকি, দেখো ওখানে 8 চলে গেলে এখানে 96, হ্যাঁ 96, তাহলে তোমার 4 দিয়ে এসেছিলো 4 24 96, 4 4 দুগুণি 8, 1 4 16, হ্যাঁ 24ই তো হচ্ছে, কোথাও ভুল করলাম নাকি দেখি তো। আচ্ছা এখানে 27 দুগুণি 54, 54 দুগুণি 100, ঠিকই আছে। তাহলে একটা এক্স, দুটো এক্স, 3টে 4টে এক্স, 4 আর 2 6, 6 আর 6 12, 12 মাইনাস করলে তো 96ই থাকছে। তাহলে এখানে 24 হবে, বুঝতে পারলে, 100 মানে একটা দেখো কোনো কথাটা 24 হবে, এখানে দেখা গেলো এইটা 24 হওয়ার সম্ভাবনা ছিল, ঠিক আছে। তাহলে অপশন নম্বর কিন্তু 24 হলো। কনসেপ্টটা বুঝেছে কিনা তাই বলো, যে 4টি সংখ্যার গড় এত হলে 27 হলে মোট হচ্ছে 154, ঠিক আছে। তাহলে দেখো যে এটা যোগ বিয়োগ করলে কত হলো, 4x হলো 1 2 3 4, হ্যাঁ 4x হলো, আর 4 আর 2 6, 6 আর 6 12, 12 এই পাশে প্লাস ছিল, পাশে গিয়ে মাইনাস করলাম, মাইনাস করলে কত হলো 96 হলো,
হ্যাঁ, এবার 96 সাথে এই 4 গুণ করলে এবার শেষে ভাগ হয়ে গেল 24 হয়ে গেল। 4 24 96, 4 25 100। হ্যাঁ ঠিকই আছে, আচ্ছা এটাই হবে। দেখো পরেরটা দেখো, একটি বর্গক্ষেত্রের পরিসীমা আছে 60। ঠিক আছে, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি বলো তো? পরিসীমার সূত্র হচ্ছে হলো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর এই পরিসীমার সমান কত বলে দিছে? 60 বলে দিছে। এবার বলে দিছে কি একটি আয়তক্ষেত্রের, আবার কি কথা, আচ্ছা বর্গক্ষেত্রের পরিসীমা তো ভালো কথা। না 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 সরি, গালতি হয়ে গিয়ে আমি আয়তক্ষেত্রের পরিসীমা লিখে দিচ্ছি। ঠিক আছে, বর্গক্ষেত্রের পরিসীমা তো ছিল 4 গুণ বাহু, সরি 4 গুণ বাহু কত বলে দিছে? 60। তাহলে 4 এখানে গুণ আছে, আসলে তো ভাগ হয়ে যাবে, তাহলে 15। তার মানে বাহু মান কত আছে? 15। কথাটা খেয়াল করো, সরি একটু গালতি হয়ে গিয়া। তো এক বাহুর মান কত বেরোলো? 15। তার মানে বর্গক্ষেত্রের এক বাহু কত বেরোলো? এই যে একটা বর্গক্ষেত্র আছে, এর একটা বাহু বেরোলো কত? 15। হ্যাঁ, 4 15 60, কারণ পরিসীমা তো 4 গুণ বাহুর দৈর্ঘ্য হয়। আচ্ছা এবার দেখো, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দ্বিগুণ হয়, তার মানে বর্গক্ষেত্র যদি 15 হয়, তাহলে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে বলো তো? দৈর্ঘ্য 15 দ্বিগুণে কত হবে? 30 হবে। ডাইরেক্ট মুখে মুখে করো। এবং প্রস্থ হবে বর্গক্ষেত্রের বাহুর অর্ধেক। আচ্ছা এই আয়তক্ষেত্রের প্রস্থটা কি হবে? বর্গক্ষেত্রের বাহুর অর্ধেক। প্রস্থ আছে কত? 15। 15 অর্ধেক কত? 7.5, মানে 7.5। ঠিক আছে, 7.5 দিয়ে দিলাম। এইবার বলেছে কি, তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে কি, এই যে দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটো গুণ করলে কি হয়ে যাবে? ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে গুণ 7.5, এটা গুণ করো, এটা উঠে গেলে এখানে কত থাকে? 10। দৈর্ঘ্য গুণ প্রস্থ করছি কিন্তু, ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল পাবো। করলে এই শূন্য বাস হয়ে গেল। 75 3 দিয়ে গুণ করো, 3 5 15 5 হাতে আছে কত? 1, 3 7 21 আর 1 22, 225। অপশন নাম্বার এটা। বুঝেছো? প্রশ্ন যা যা বলবে সেই অনুযায়ী করে দেবো, অটোমেটিক সমাধান হয়ে যাবে। পরেরটা কি বলেছে? একটি, দেখো এই অঙ্কটা আই থিঙ্ক আগের একটা ভিডিওতে 8 সেমে এই টাইপের একটা অঙ্ক ছিল। ঠিক আছে, একটি প্রোডাক্ট, মানে যে কোনো একটা জিনিস বি কে 20% লাভে বিক্রি করে, এবং বি সেই জিনিসটাই, সেম একই জিনিসটা সি কে 25% লাভে বিক্রি করে। এবার সি যদি এত টাকায় কিনে, মানে সি এর ক্রয় মূল্য, তার মানে শেষ অবধি সির পরে যে আসবে সে 3 কয় টাকা, মানে সি এই টাকাটাই কিনে। তাহলে এখন দেখো, এটাকে আমি প্রথমে বলেছিলাম কি, এটাকে এক্স ধরতে হয়। ঠিক আছে, পরেরটা দেখো 20% লাভ মানে কি? দেখো তো 20% লাভ মানে 100 টাকাতে যদি কিনে সে কত টাকা বিক্রি করে? 120 টাকা। বুঝতে পারলে? এবং এটাও কিন্তু বি এর তাহলে ক্রয় মূল্য হলো। এবার বি আবার সি কে 25% লাভে, মানে এর উপর আবার সি কে 25% লাভে। 25% মানে কি, যদি 100 টাকায় কিনে সেটা কত হবে? 125 টাকায় হয়ে যাবে। লাভে মানে বুঝতে পারছো তো, প্লাস হয়ে যায় 100 টাকা 125 টাকা। তো এরকম দেখো, এটা একদম সিম্পল হতে বেস্ট করে দিলাম। এইবার বলেছে কি, তাহলে এই যে এখন যে সি কিনবে, এটা কিন্তু বি সি কে বিক্রি করলো, আর কয় টাকা বিক্রি করছে? 225। এটা এবার 225 একদম বেস্ট হইতে এইভাবে করে নেবো। কাটাকাটি করে দাও, সবই তো কাটাকাটি চলে যাচ্ছে। 5 5 দিয়ে টাকা যায়, 5 25 25, 4 25 100। মানে এটা কিন্তু মূলত এই 25% মানে কত বলো তো? সরি 20% মানে হচ্ছিল তোমার 1/5। ঠিক আছে, তাহলে তুমি চাইলে এটা 1/5 প্রথমে দিতে পারতে, কিন্তু যেহেতু অনেক বেসিক যারা আছে, অনেক বেসিক থেকে শুরু করছে, আমি তাদের জন্য আমি ওই 100 বা 120 দিয়ে দিচ্ছি। তাছাড়া এই 20টা কিন্তু এইভাবে এটা বোঝায় না। ঠিক আছে, 20কে তোমরা চাইলে 5/6 দিয়ে ডাইরেক্ট প্রমাণ করতে, যেমন এইটাই দেখো, 5 কুড়ি 100 আর 6 কুড়ি কত? 120। তার মানে দেখো সেই 5/6 হলো। জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য একদম বেসিক থেকে দেখাচ্ছি। ঠিক আছে, তো কাটাকাটি করো, সে একই তো হলো, কাটাকাটি করলে। ঠিক আছে, তো দেখো এই পাশে কাটা চলে যাচ্ছে। 2 দুগুণে কত আছে? 4, আর 3 দুগুণে কত আছে? 6। হ্যাঁ, 3 দুগুণে 6। এই 3 দিয়ে এই 225 কাটা যায়, কারণ 3 এখানে উপরে আছে, এই পাশে আসলে তো সে নিচেই চলে আসতো। তো একবার কাটা যায়। 3 7 কত আছে? 21, আর 3 5 15 75। ঠিক আছে, আর এবার আর কেউ নেই। দেখো তাহলে এক্স সমান কে থাকছে এবার? তাহলে বলো এক্স সমান, দেখো এই যে এখানে কি থাকছে, এই দুটো তো গুণ হবে, কারণ এবার বজ্রগুণন হবে। তাহলে এক্স সমান 75। একটু হিজিবিজি হলে তুমি এক কাজ করো, দরকার এই একটা পার্টটাকে ওই পাশে নিয়ে যাওয়া। ঠিক আছে, গুণ করলে একই হবে। তাহলে সরি 75 আর গুণ 2, তাহলে কত হবে? 150। 75 দুগুণ 150, সঠিক উত্তর এটা। ঠিক আছে, মেন হচ্ছে পরপর সাজানোটা হচ্ছিল তোমার মেন, পরপর সাজিয়ে নিয়ে যাবে। পরেরটা দেখো, এক্স এর 20%, এক্স এর 20% এবং ওয়াই এর 30%-এর সমান হলে, এক্স এর 20% একদম যা যা বলবে তাই তাই করো। দেখো এক্স এর 20% মানে কি, আমরা জানি কি 20/100। ঠিক আছে, 20/100 দিয়ে দিচ্ছি। এটা সমান হবে হচ্ছিল কি, ওয়াই এর কত পার্সেন্ট? 30%। 30 বাই কত আছে? 100। বাস হয়ে গেল। এবার বলছে তাহলে এক্স ইস টু ওয়াই কত? আচ্ছা এক্স ইস টু ওয়াই দেখছি আগে, এই শূন্য কাটছি। 5 অক্ষে 5, না সরি 20 অক্ষে 20 আর 5 কুড়ি 100। তার মানে এখানে কি থাকছে? দেখো তো উপরে এক্স থাকছে, নিচে 5, সমান এখানে কি থাকছে? উপরে থাকতে হচ্ছিল 3y, নিচে থাকছে কত? 10। তাই তো। এইবার দেখো এক্স আর ওয়াইয়ের অনুপাত চেয়েছে, তার মানে এক্সটা এইভাবে আসে, এক্স এইভাবে রেখে দিই, তাহলে এক্স এই পাশে রেখে দিলাম। এই ওয়াইটা উপরেও এসছে, ওই পাশে কিসে আছে? উপরে আছে। এই পাশে আসলে কোথায় চলে আসবে? নিচে চলে আসলো। বুঝতে পারলে? মানে আমি সিম্পল হইতে জাস্ট বেসিক ধরে বোঝাচ্ছি। এবং উপরে এই 3 রয়েছে না, উপরে দেখো 3/10 ছিল, 3/10 আমি দিয়ে দিচ্ছি। এবার একটা জিনিস খেয়াল করো, এইখানে এই 5টা কিন্তু নিচে চলে, এবার আসলে কোথায় চলে যাবে? উপরে চলে যাবে না, তো উপরে দিয়ে দিলাম। হ্যাঁ, দেখো এটা কাটাকাটি করো, 5 দুগুণে কত আছে?
5 দুগুণে কত আছে 10, 2, তাহলে আর আরেকটা বলি, এই এই ভাগ মানে কিন্তু অনুপাত, ঠিক আছে? তাহলে x:y সমান সমান কত থাকছে বলো? উপরে আছে কত 3, 3 নিচে আছে কত 2, তাহলে 3:2। সঠিক উত্তর কোনটা? এটা। বুঝতে পারলে? পরেরটা দেখো, 3টি সংখ্যার অনুপাত এত, তাদের বর্গের যোগফল এত। সংখ্যা 3টি মানে ধরো যে 2, 3, 5, এদের বর্গ করলে এবং সেই বর্গের যোগফলটা দিয়েছে হলো 604। তাহলে ধরো দেখো, ডাইরেক্ট আমরা সংখ্যা ধরতে পারি না, তাহলে আমরা এক্স ধরে নিই এটার সাথে একটা, ঠিক আছে? তাহলে ধরো 2x, তারপরে আছে কত 2x, এটা আছে কত 3x, মানে এক একটা সংখ্যা, হ্যাঁ। আর আরেকটা আছে কত তোমার 5x, হ্যাঁ। তো ওটা ধরলাম না। তো এইবার বলেছে এদের বর্গ করব। বর্গ মানে কি বলো তো? স্কোয়ার করা। তাহলে বলো তো 2x রে যদি আমি স্কোয়ার করে দিই, তাহলে তো উত্তর কত হয় বলো তো? 2 এর স্কোয়ার করলে 4, আর x এর করলে x স্কোয়ার। বুঝতে পারলে? এটা কিন্তু মানে পুরোটা করে দিছি না, জাস্ট এইভাবে দেখে নাও। 3 করলে কত হবে? 3 এর স্কোয়ার করলে 9 হবে, সাথে x স্কোয়ার, তাহলে 9x স্কোয়ার। বুঝতে পারছো তো বর্গ করলে কী করে হয়? মানে এক্সটা কেন ধরছি তাও দেখো, 2-3 লাইনে কিন্তু হয়ে যাবে। জাস্ট আমি বোঝানোর জন্য বেসিক ধরে করে দিচ্ছি, যাতে তোমরা পরে শর্টকাট করতে পারো। এরপরে কত আছে 5, তাই তো? 5-এরটা কী করে 5-এর স্কোয়ার করলে কত হয় 25, আর সাথে ওই যে একটা এক্স থাকবে তার উপরে স্কোয়ার, কারণ দুটোর উপরেই তো এক্স স্কোয়ার থাকে। এবার এদের যোগফল কত বলেছে? এই যে যোগফল বুঝলে কত? 600 না তোমার 608, ঠিক আছে? বাস, এবার এক লাইনে 2 লাইনে করে দাও। 4 কত কত আছে এখানে 25 না? 25 আর 4 আছে 29, 29 আর 9 কত আছে 38, তাহলে 38x স্কোয়ার সমান কত আছে না তোমার 608, হ্যাঁ। আচ্ছা একটা জিনিস দেখো, এই 38ই তো, দেখি তো 25 আর 9 কত আছে? 25 আর 9 না, 25 আর 4 আছে 29, 29 আর 38, হ্যাঁ। এবার এই এক্স স্কোয়ার এই পাশে চলে আসলে কী হবে? নিচে চলে আসবে। এটা কাটলে কত হয় দেখো তো? 8 8 64, 6 48, তার মানে 16 দিয়ে যাবে, ঠিক আছে? দেখো তো এই 6 আর এই 8 গুণ করলে দেখো 8ই হয় লাস্টে, 6 8, এই জন্য এটা বেসিক নিয়ে। তাহলে 16 যেহেতু হলো, তার মানে এক্স স্কোয়ার সমান যদি 16 হয়, তাহলে এক্সের মান কত দাঁড়াবে? এক্সের মান 4 দাঁড়াবে। বাস, এই অঙ্ক হয়ে গেলো। এবার কি বলেছে বলো? সংখ্যাগুলো কি কি? তাহলে এক্সের মান যদি 4 হয়, তাহলে এটা কত হবে? 4 দুগুণে 8, এটা 3 4-এ কত হবে? 12 হবে, আর 3 5 এখানে কত হবে? 15। 8 12 15, কোনটা কোনটা? এই যে অপশন নাম্বার। বুঝতে পারলে? একটু বেসিক ধরে করে দিচ্ছি, এরপরে আস্তে আস্তে যত ভিডিওগুলো পার্ট 2 পার্ট 3গুলো আসবে না, তখন দেখবা যে আরও শর্টে করে দেবো, কারণ এখন বেসিক থেকে শুরু হয়েছে। যেহেতু অঙ্কটা নতুন করে আমি কনসেপ্ট দিয়ে পার্ট 1 থেকে শুরু করছি, ঠিক আছে? ক্লাস 1 থেকে শুরু করলাম। এইবার দেখো, একটি পরীক্ষায় পাশ করার জন্য 40% প্রয়োজন। কথাটা খেয়াল রাখবা যে 40% হলে তুমি পাস করে যেতে পারো। এবার বলছে একজন 185 মানে 185 পেয়েও 15 নম্বর জন্য ফেল করলো। আচ্ছা দেখো তো, 185 একজন তুমি ধরো পেয়েছো, হ্যাঁ, তাও মনে করো যে তোমার 15 শর্ট পড়ে গেলো, তার মানে আসলে পাস করার জন্য কি তোমার আরও 15 নম্বর দরকার ছিল। তাহলে কত হতো দেখো তো? 200 হয়ে যেত না? তার মানে তোমার 200 হলে পরে তুমি পাস হয়ে যেত, কারণ 15 নম্বর কম পেয়েছো বলে 185 পেয়েছো। তার মানে এই কথাটা এখানে বলেছে যে এই 40% নম্বর হলে পাস করতো। তার মানে আমরা বলতেই পারি যে এই 40%-এর ভ্যালুই কত? ওই 200 নম্বর হলে পাস করা যেত। তাহলে বলেছে মোট নম্বর কত? আর মোট নম্বর যেহেতু 40% ধরেছি, সেহেতু মোট নম্বর হিসেবে 100 হচ্ছিল তোমার মোট নম্বর, কারণ পার্সেন্টেজে 100 মোট নম্বর। এবার কাটাকাটি করা হয়ে যাবে। এবার এই শূন্য 4 5 কত আছে 20, তাহলে 5, আর 5-এর সাথে 100 গুণ করলে কত হবে? 500। এই যে 5-এর সাথে 100 গুণ করলে কোনটা? এই যে 500, ঠিক আছে? তাহলে টোটাল 500 নাম্বার ছিল। দেখি ভাবে করবে। তারপর কি বলেছে? দুটি সংখ্যার বর্গের যোগফল। দুটি সংখ্যার বর্গের যোগফল, ধরো একটা সংখ্যা জানো না তো, তাই তো? ও না, একটা সংখ্যা বলে দিছে। যদি একটি সংখ্যা 5 হয়, দেখো একটা সংখ্যা আমরা জানি না, আরেকটা সংখ্যা দিলাম এক্স, আরেকটা সংখ্যা আছে কত 5, এই যে দুটো সংখ্যা হয়ে গেলো এবং দুটোর বর্গ করলাম। এই বর্গের যোগফলটা এবার করলে কত হবে? 386। বলো বুঝেছো কিনা? দুটি সংখ্যার একটি চাই না, তো একটি এক্স দিলাম, এবং অন্য সংখ্যাটাই চেয়েছে, একটি এক্স দিলাম, তার উপর স্কোয়ার করলাম। অন্য একটা সংখ্যা 5 আছে, সেই পার উপর, কারণ দুটো সংখ্যার বর্গ মানে দুটোর স্কোয়ার, তারপর যোগ করলাম, হয়ে গেল। তাহলে এবার বলো, এক্স স্কোয়ার দিলাম, 5-এর স্কোয়ার করলে কত হয়? 25 সমান এখানে আছে কত? 386। তাহলে এখানে এক্স স্কোয়ার সমান এই পাশে প্লাস 25, এই পাশে কি 25 হয়ে যাবে? -25 হয়ে যাবে। তাহলে এটার থেকে মাইনাস যদি ডাইরেক্ট 25 করে দিই, আমি এখান থেকে মুছে দিচ্ছি, ঠিক আছে? একদম মানে নিচে যাতে ধরে যায়। তাহলে 25 করলে এখানে কত আছে দেখো তো? 5 আছে কত? হবে 1 2, এটা কত লিখলাম? 386, 2 হাজার হবে 6, আর 8 আছে 361। দেখো তো কার রুট, কার স্কোয়ার এটা? 361, 21-এর না তো, 9 9 81, তার 19-এর। বুঝতে পারলে কত এটা? 19-এর, ঠিক আছে? 361, কারণ এটার থেকে রিটার স্কোয়ার ব্যালেন্স x1 সমান তো 19ই থাকবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 19, তার অন্য সংখ্যাটা হচ্ছে 19। দেখো 2-3টা অঙ্ক আছে, দেখো শেষ অবধি। এবার কি বলেছে? একটি কাজের 3-এর 1 অংশ, দেখো এই বেস নিয়মে করে দেবো আমি।
যে তিনের এক অংশ করে 5 দিন এবং বি 5-এর 2 অংশ করে 10 দিন এবং তারা দুজন একসাথে কাজটি করতে কত দিন সময় নেবে? ঠিক আছে, দুদিন একসাথে। আচ্ছা, দুজনের আমরা পুরো কাজটা যদি টাইম পেয়ে যাই তাহলে আমরা জানি যে একসাথে কাজ করার জন্য পরে যে লসগস করে দেবো, তাই তো? তাহলে দুজনের ফুল কাজটা যে কত দিনে করে সেটা আমরা জানি না। আচ্ছা, একটা বেস্ট ওয়ে বোঝাই দিচ্ছি, দেখো। 3-এর 1 অংশ কাজ করে কয় দিনে? হ্যাঁ, তিন অংশ কিন্তু 5 দিনে করে না। এই 3-এর এই যে 1 অংশ না, এই 1 অংশ করে কয় দিনে? 5 দিনে। তাহলে দেখো, এই 3-এর 1 অংশ যদি 5 দিনে করে তাহলে 3 করবে কত দিনে? মানে 1 করতে যদি 5 দিন লাগে তাহলে 3 করতে 3 পাশা কত দিন লাগবে? 15 দিন। তার মানে আমরা বলতেই পারি যে পুরো কাজটা করতে কত দিন নেবে? 15 দিন। বুঝতে পারলে? একদম বেস্ট নিয়মে এইভাবে করবে, ঠিক আছে? এটা আর আলাদা করে অংশ করে কত দিনও দরকার নেই। তাহলে করলো 15 দিনে। বি একইভাবে দেখো, ওখানে কি বলেছে? 2-এর 5 এটা করে কয় দিনে? 10 দিনে। তাহলে একটা জিনিস দেখো, 2 যদি করে কয় দিনে? এখানে 10 দিনে। তাহলে এরকম 2 করে কয় দিনে? 10 দিনে। তাহলে চলো কত? 5 করবে কয় দিনে? তাই তো? এখানে ভুল করলাম। 5-এর 2, হ্যাঁ, এত অংশ করে 10 দিনে। তাহলে 1 অংশ করবে আসলে, হ্যাঁ এটাই হবে। আরে এইটা তো ফ্র্যাকশন হয়ে যাচ্ছে, তাই তো মনে হচ্ছে না? কাটাকাটিতে না না, কি কাটাকাটিতে যাচ্ছে। এটা কাটলে কত হয়? 5 আর 5 5 25। তার মানে বি করে কয় দিনে? বি করে 25, 25 দিনে। ঠিক আছে, তো এইবার দেখো, এটা দুজন একসাথে করার জন্য আমি বলেছি যেভাবে করো। 25 আর 15 লসাগু কত? 25 আর 15 75 দিলাম। 5 15 75 আর 3 15 3 পজিশন, হ্যাঁ 3 পজিশন 75। এইবার দুজন একসাথে যেহেতু করে, 5 আর 3 কত আছে? 8। তার মানে 75 8 দিয়ে ভাগ করে দাও। 75, ঠিক আছে? 75কে 8 দিনে ভাগ করে তাহলে মানে কত দিনে করবো সেটা জানতে পারবে। এই নিয়মটা আশা করি সবাই জানে, এই জন্য আমি অত বললাম না। 75 করে কয় দিনে? 8 দিনে। ভাগ করো 75, 7 8 56, 8 9 72, 8 9 কত আছে? 7 2 72। তাহলে আছে 3 15, 3/8। দেখো তো অপশন নম্বর কোনটা আছে? অপশন নম্বর এই একটাই আছে অপশন, ঠিক আছে? পরেরটা দেখো, কোনো পরীক্ষায় 35% হিন্দিতে ফেল করলো এবং 45% 35% হচ্ছে হিন্দিতে ফেল করলো এবং 35% হচ্ছে হলো ইংরেজিতে ফেল করলো কিন্তু এই জিনিসটা খেয়াল করো। এবং 20% উভয় বিষয়ে ফেল করলো, তাই তো? 20% উভয় বিষয়ে ফেল করলো, হ্যাঁ ভালো কথা। তাহলে কত শতাংশ পাস করলো? আচ্ছা, একটা জিনিস বলি, উভয় বিষয় মানে কি জানো? ধরো তোমার এই হিন্দির মধ্যেও আছে 20% আর হচ্ছে তোমার এই ইংরেজির মধ্যেও কি আছে? 20% আছে, ঠিক আছে? তাহলে আমরা পিওর যদি বের করতে যাই তাহলে তাহলে এই হিন্দি আর ইংলিশ যখন বের করবো তাহলে এই যে 20% উভয় ছিল ওটাকে বাদ দিয়ে দিলে তাহলে একদম পিওর তোমার হিন্দি আর ইংরেজির ফেল করার পরিমাণটা পাওয়া যাবে। বুঝতে পারলে? এটাকে অনেকভাবে করা যায়। দেখো, অনেকে করে কি যে তোমার এই 35 থেকে 20 বাদ দেয়, তাহলে থাকে 15। আবার এই 45 থেকে, কারণ এটা তো পিওর ইংলিশে না, এটার মধ্যে আবার এই উভয় আছে হচ্ছে হলো বিষয়, উভয় বিষয় ফেল করে 20%, হ্যাঁ। তারপরে 45-এর মধ্যে 15 বাদ দিলে থাকে 25। এই দুটো যোগ করে আবার সাথে এই উভয়টাও এখানে যোগ করে নিয়ে আসে করি, ঠিক আছে? এক নিয়মে করলে। আবার অনেকেই করে কি এইভাবে করে বেস্ট হবে। এত নাটক করার দরকার নেই যে তুমি এইটা মানে ইংরেজি আর হিন্দিতে টোটাল মোট কত ফেল করে দেখো, তার মধ্যে থেকে 20% বাদ দেয়, সেই একই নিয়ম হবে। বুঝতে পারলে? তাহলে দেখো কত হয়, তুমি করো 25 30 40 40 50 60। তার মানে 60 হচ্ছে হলো কি উভয় ফেল করে। বুঝতে পারলে? তাহলে 60% যদি উভয় ফেল করে, 100% মধ্যে 60% যদি উভয় ফেল করে, তাহলে বাকি পাস করলো কতজন? তাহলে 40 জন, কারণ 100 জনে হচ্ছে ধরা হয়, তাহলে 40% বা 40 জন। সঠিক উত্তর কোনটা হবে? এটা। বুঝতে পারলে? আর এটা যদি না মনে করছে, না এটা তো আমার মনে থাকছে না, তাহলে এক কাজ করবে, সিম্পল একদম বেস্ট হয়ে বলে দিচ্ছি যে যদি এখানে কি বলেছে যে মোট কত কোনটা ফেল করলে এই দুটো যোগ করে দাও। 45 আর হচ্ছে কত? 35। কত হবে? 45 তোমার 50 50 30 80। 80 থেকে তো 80-র মধ্যে থেকে উভয় ফেল করে কত? 20। তাহলে 20 বাদে তাহলে কত থাকে? এই যে সেই 60। এবার 60 যে হচ্ছে উভয় ফেল করে, তার মধ্যে তাহলে বাকি 40 যে থাকে ওই 40টা হচ্ছে কি পাস করে, সেই 40 এই। বুঝতে পারলে? তো যেভাবে খুশি তোমার সেভাবে করে নিও। পরেরটা দেখো, এবং আজকে লাস্ট কোশ্চেন, বেস্ট একটা কোশ্চেন দেখো। একটি চাকার ব্যাসার্ধ, এই যে একটা ধরো চাকা, দাঁড়াও পেনটা চেঞ্জ করছি। এই যে একটা চাকা, এই ধরো একটা চাকা, হ্যাঁ, বাহ क्या बात, এটা চাকা না চক্র হয়ে গেল। তো দেখি এই চাকার ব্যাসার্ধ বলেছে 35। এই যে এইটাকে বলা হয় কি আর, এই আরটাকে কি বলা হয়? ব্যাসার্ধ। আর এই আর এর মান কত বলেছে? 5, ঠিক আছে? এবার এই চাকাটা 1.1 কিলোমিটার দ্রুত অতিক্রম করতে কতবার ঘুরবে? আচ্ছা, একটা জিনিস বলি, এই চাকাটা একবারে কতটা ঘুরবে জানো? একবার ঘুরবে যখন তার এই পরিধিটা, এটাকে বলা হয় পরিধি, এই এক পাক যখন খাবে, এক পাক মানে ধরো 35 মিনিট, এটা কিমি আছে, এটা সেমি আছে, সেমি পরে বানাচ্ছি। তাহলে এই এক পাকে যতটা, সাপোজ ধরো এক পাকে আমি সাপোজ বললাম যে 200 বা 100 চলো সেমি যায়, তার মানে তুমি কি বলতে পারবে যে সেই 100 সেমি যায় হচ্ছে এক পাকে।
বুঝতে পারলে যে একবার ঘোরার জন্য সে হচ্ছিল কত সেমি যায়, 100 সেমি যায়। তাহলে টোটালি 1.1 কিমি যেতে কত সময় লাগবে, কতবার পাক খাবে। ঠিক আছে, তাহলে আমি সিম্পল হইতে, তাহলে আমি একবারেরটা আমরা কী করে জানবো যে এটার পরিধি তোলে, কারণ পরিধি ছিল 4-5, ধর এইভাবে তো এইভাবে ঘুরে এই পাশে আসা মানে একবার পাক খাওয়া হয়ে গেল। তাহলে এটা পরিধি নির্ণয় সূত্র কি? পরিধি নির্ণয় সূত্র হচ্ছিল 2πr। বুঝতে পারলে? তাহলে 2πrটার সাথে মানে এই 2πrটার সাথে যদি এই পুরো কতটা রাস্তা যাবে সেটা ভাগ করে, তাহলে কয়বার ঘুরে যাবে সেটা পেয়ে যাবো। তাহলে ডাইরেক্টই আমি 1.11 মানে এই 11 কিলোমিটার সাথে এই 2πr সংখ্যাটাকে কী করে দেবো? ভাগ করে দেবো। কেন ভাগ করে দেবো বুঝতে পারছো? কারণ একবারের ঘোরারটা যদি পেয়ে যাই তাহলে টোটাল কতবার ঘুরতে পারবে সেটা পেয়ে যাবো আশা করি। ঠিক আছে, তাহলে এই 1.1 কিলোমিটার আগে চলো তোমার সেন্টিমিটার বানাই। দেখো 1.1 কিলোমিটার মানে কত বলো? 1000 মিটার। আর 1.1 মানে কত? তাহলে 1100 মিটার। কিন্তু মিটারে কথা খেয়াল না, এখানে সেমি আছে। মিটার থেকে সেমি যাওয়ার জন্য কত দিয়ে গুণ করতে হয় বলো? মিটার থেকে সেমি যাওয়ার জন্য তোমার হচ্ছে মিটার ডেসি সেমি, তাই তো? মিটার ডেসি সেমি, তাহলে 100 দিয়ে গুণ করতে হয়। 100 দিয়ে গুণ করে দিলাম। এইবার ওই দুইটাকে বলেছিলাম যে 2πr, পাই মানে কত আছে? 22/7। তাই মানে কত আছে? 22/7। তাই এটা যেহেতু এখানে নিচে পড়ে যায় তাহলে এখানে 22/7 নিয়ে তেরিমেরি, তাহলে নিচে কি দিয়ে, তাহলে এখানে 2 দিয়ে দিচ্ছি। আর পায়ের মান যে 22/7 ছিল সেটা উপরে দিয়ে দিচ্ছে হলো তোমার 22 নিচে 7 থাকে, কিন্তু সেই 7 উপরে চলে যাচ্ছে আর এখানে নিচে 22টা চলে আসছে। কেন আশা করি বুঝতেই পারছো? 22/7 নিচে থাকলে গুণ দিলে সংখ্যা উপরে উঠে চলে যায়। ঠিক আছে, আর 2πr, আর এর মান কত আছে দেখো তো? এই যে 35, তাহলে 35 দিয়ে দিলাম। বলো বুঝতে হয় কি নেই বুঝতে হয়? ঠিক আছে, তো বুঝেছ আশা করি। হ্যাঁ, যে এটা কী করে আসলো? তাহলে এটা কিন্তু এই যে 2π মান 22/7, কিন্তু যেহেতু নিচে 7 থাকে সেই 7টাকে উপরে দিয়ে দিলাম। সাথে এবার কাটাকাটি করো। 5 7 কত আছে? 35। 5 আর কন যাতা হ্যাঁ এই 11 11 22 ভগ্নাংশ। ও না না, কাটাকাটি যাচ্ছে, দাঁড়িয়ে ধরো 11 দিয়ে এটা যায় না। আচ্ছা, 5 দিয়ে যদি এটার না 5 আর এই যে 2, 5 দুগুণে 10, 5 দুগুণে এই যে 10 হচ্ছে তো, তাহলে 10 দিয়ে এটা ধরো কাটো একটা। ঠিক আছে, এই যে 5 আর 5 দুগুণে কত? 10। 10 দিয়ে যে একটা শূন্য মানে ধরো 5 দুগুণে কত? 10 থাকতেছে। তাহলে এই শূন্য সেটা কেটে দিলাম। বুঝতে পারলে? মানে শর্টকাটে কাটার সিস্টেম। এরপরে কি আছে? শুধু 22টা পড়ে রইল। এই 22 দিয়ে যদি এইটারে কাটো না, তাহলে 22 5 আসলে 100 তোমারই হয়। কত হয়? ঠিক আছে, 110 হয়। আর 500-র সাথে 100-র সাথে 5 গুণ করলে 500 বার। সঠিক উত্তর কত হবে? 500 বার। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে এরকম ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। ঠিক আছে, সবেমাত্র পার্ট 1 শুরু। দেখো পুরো ভিডিওগুলো দেখে নিয়ে অনেক কিছু শিখতে পারবে। থ্যাংক ইউ।